হ্যালো। হ্যাঁ, কি জি, প্রবলেম হয়েছিল এখন নাকি? জয়েন করছি। না, এটা জুমে এই ধরনের প্রবলেম হয় একটা টাইমের পরে যে ওরা ইয়ে করে ফেলে আর কি। হ্যাঁ, এটা তোমার কাছে। আনপেইড জুম হলে এরকম হয় প্রবলেমটা, কিন্তু পেইড ভার্সন হলে আর এরকম হয় না। রাইট, রাইট, রাইট। ওকে, আমরা মনে হয় কন্টিনিউ করতে পারি, হ্যাঁ। ওকে। তো অবজেক্টিভ অফ প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনার যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টটা টাইমলি কমপ্লিট করতে হচ্ছে, প্রজেক্টটা বাজেটের মধ্যে রাখতে হবে, এবং প্রজেক্টের যে কোয়ালিটি আছে, এনশিওর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দ্য কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের যে প্রজেক্টের কোয়ালিটি আছে এটা এনশিওর করতে হবে। অ্যান্ড মেনটেন established standard of health safety and environment of the workplace. হেলথ সেফটি এনভায়রনমেন্টটা খুবই ক্রুশিয়াল নাওয়াডেজ। আপনি জানেন যে এখন কোয়ালিটির যে একটা হেলথ সেফটিকে আমরা একটা কোয়ালিটির পার্ট হিসাবে এখন কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয় আর কি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর সাকসেস। এটা একটা কোড, সেটা হচ্ছে যে আপনি যদি একটা প্রজেক্টকে ইফেক্টিভলি রান করতে পারেন, সেটা হবে আপনার প্রজেক্টের সাকসেসের জন্য এনাফ। মানে এই আপনি কতটা ইফেক্টিভলি আপনার প্রজেক্টে হ্যান্ড ওভার করতে পারছেন, সেটাই হচ্ছে আপনার আহ, মূল বিষয়, এবং এটা যতটুকু আপনি করতে পারবেন আপনার প্রজেক্ট সাকসেস রেট তত বেশি। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, প্রজেক্ট ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, ফেয়ারনেস এবং অনেস্টি। আপনি জানেন একজন প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রিন্সিপালের মধ্যে এই যে বিষয়টা, সেটা হচ্ছে নট অনলি আপনার প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে, এখানে প্রজেক্টের যারা, প্রজেক্টের সাথে যারা ইনভলভ আছে তাদের প্রত্যেকের যে রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি গুলো অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সেফটি ইঞ্জিনিয়ার, সবাই সবার জায়গা থেকে তাদের যে রেসপন্সিবিলিটি আছে সেইটা যদি ফুলফিল করে, সেক্ষেত্রেই একটা প্রজেক্ট ইফেক্টিভলি রান করে। আদারওয়াইজ কিন্তু আপনার ইফেক্টিভলি রান করে না। এবং সেখানে কি থাকতে হয়, ইচ আদারের আপনার রেসপেক্ট থাকতে হয়। রেসপেক্ট কি, আপনি আপনার চেইন অফ কমান্ড আপনি ফলো করছেন, আপনার আপনার ম্যানেজারকে রেসপেক্ট করছেন, আপনার সাবঅর্ডিনেটদের আপনি ওইভাবে ট্রিট করছেন যেটা আসলে করা দরকার, যে প্রফেশনাল ওয়েতে করা দরকার সেটা। এবং ফেয়ারনেস, ফেয়ারনেস বলতে আসলে ইন্টিগ্রিটি, এখানে আপনার স্বচ্ছতা থাকতে হবে, এবং আপনার ট্রান্সপারেন্ট থাকতে হবে, এবং সততা থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। হ্যাঁ। ওকে, এখন আমরা যে জিনিসটা জানবো যে হোয়াট ইজ প্রজেক্ট। আমরা কি কেউ জানি যে আসলে প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবেন যে আসলে প্রজেক্ট কি? কেউ যদি একটু অ্যাড করতে চান আর কি। ফরহাদ, আপনি বলেন, আপনার আপনার কি ধারণা ছিল, প্রজেক্ট কি আসলে, প্রজেক্ট সম্পর্কে আপনার এর আগের আসলে ধারণা কি ছিল, বা আপনার খুবই শর্টলি প্রজেক্টের যদি সংজ্ঞাটা কি? আমার আমি খুব শর্টলি বলি, মানে একদম হ্যাঁ, হ্যাঁ, শর্টলি। পাঠশালার ভাষায় না। হ্যাঁ, হ্যাঁ, যে প্রজেক্ট এমন একটা জিনিস যেটার একটা শুরু থাকবে, এবং অবশ্যই অবশ্যই তার একটা মানে টাইম লাইন থাকবে, ইন ডেট থাকবে। এক্স্যাক্টলি। ঠিক আছে। হুম, এক্স্যাক্টলি। আহ, হ্যাঁ, হ্যাঁ। এবং ওকে, এখন দেখেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আসলে প্রজেক্টের যে সংজ্ঞাটা দেয় সেটা হচ্ছে যে প্রজেক্ট is a temporary endeavor undertaken to create a unique product, service or result. তাহলে প্রজেক্ট কি? প্রজেক্ট বলতেই আমরা কিন্তু হচ্ছে টেম্পোরারি একটা কিছু বুঝি আর কি। আপনি এই ধরনের কোশ্চেন ফেস করছেন কিনা কখনো? আমি ফেস করছি যে উম, আহ, এটা আমার অনেক সিনিয়রদের কাছ থেকে, যে তুমি কি কোথায় কাজ করো, প্রজেক্টে কাজ করো নাকি হচ্ছে কোনো অপারেশনে কাজ করো আর কি। ঠিক আছে। তো প্রজেক্ট মিনস হচ্ছে আপনার ডিউরেশনটা হচ্ছে কম। হুম। ওইখানে কম, বা একটা টেম্পোরারি কোনো কিছু, যেখানে হতে পারে 3 বছর, 5 বছর, 4 বছর। হ্যাঁ, এই ধরনের একটা শর্ট ডিউরেশনে আপনি কাজ করছেন আর কি। আহ তাহলে প্রজেক্টের একটা স্টার্ট ডেট থাকবে, এবং ডেফিনেটলি এটা শেষ হয়ে যাবে, সেটা 2 বছর, 3 বছর, বা এরকম একটা শর্ট পিরিয়ডে। এবং কি হবে সেটা হচ্ছে একটা কোনো কিছু, কোনো প্রোডাক্ট এটা ডেলিভারি হবে, অথবা সার্ভিস হতে পারে, অথবা এটা
কোন একটা রেজাল্ট হতে পারে। যেমন আমি আমি যদি এটা যদি একটা সফটওয়্যার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ফাইনালি একটা রেজাল্ট ওইখান থেকে আর কি আউটকাম হিসেবে পাই। এটা যদি কোনো সার্ভিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সার্ভিস, যেমন সার্ভিস কি ধরনের হতে পারে যে আপনার হেলথ কেয়ার রিলেটেড যে প্রজেক্ট গুলো আছে সেইগুলো কিন্তু সার্ভিস হয়ে থাকে আর কি। আর প্রোডাক্ট বলতে আপনার প্রোডাক্টের মধ্যে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আসে, আমাদের অ্যাপ্লিকেশন যে আইটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে সেগুলো আসতে পারে, এবং আদার্স সফটওয়্যার অলসো ইটস আ প্রোডাক্ট। সো আবার মনে হয় যে প্রজেক্ট সম্পর্কে একটা আমাদের ধারণা আসছে, এবং নেক্সট স্লাইড গুলোতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আর কি। তাহলে এই যে এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে একটা প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক কি, সেটা হচ্ছে একটা প্রজেক্ট ইউনিক, এভরি প্রজেক্ট ইজ আ ইউনিক। এটা কোনো প্রজেক্টের সাথে আপনি কোনোভাবে রিলেট করতে পারবেন না। এটা 100% কখনো কোনো প্রজেক্ট ইয়ে হয় না, কারণ এটা লোকেশন ডিফারেন্ট হয়, এটা এনভায়রনমেন্টাল স্ট্যাটাস ডিফারেন্ট হয়, এবং এটার ম্যানেজমেন্ট ডিফারেন্ট হয়, মেথোডোলজি ডিফারেন্ট হয়। সো প্রত্যেকটা প্রজেক্টই হচ্ছে একটা ইউনিক প্রজেক্ট, এবং এটার একটা স্টার্ট ডেট থাকবে, স্টার্ট টাইম থাকবে, এবং একটা ফিনিশ টাইম থাকবে, এবং ওয়ার্ক স্কোপ উইথ ডিফাইনেবল টাস্ক। আচ্ছা, স্পেসিফিক একটা আপনার ডেলিভারেবল থাকবে, যে আসলে আমি কি করতে চাই, আমি একটা ব্রিজ করতে যাচ্ছি, আমি একটা বিল্ডিং করতে যাচ্ছি, আমি একটা সফটওয়্যার করতে যাচ্ছি, নাকি আমি কোনো ধরনের একটা আমি কোনো কোভিড-19 এর কোনো ভ্যাকসিন ইয়ে করতে যাচ্ছি আর কি, আবিষ্কার করতে যাচ্ছি। তো এটা কোভিড-19 এর যে ভ্যাকসিন, এগুলোও কিন্তু একটা প্রজেক্ট আর কি। তো এইটা হেলথ কেয়ারের মধ্যে অনেক ধরনের প্রজেক্ট আছে। আপনি জানেন এখন অনেক ডক্টর কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে। দেন অ্যালোকেটেড রিসোর্স বলতে ডেফিনেটলি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনার রিসোর্স আবশ্যক। সেটা হচ্ছে যে আপনার রিসোর্স কি হতে পারে, আপনার রিসোর্স ইকুইপমেন্ট রিসোর্স হতে পারে, আপনার ম্যান পাওয়ার রিসোর্স হতে পারে, এবং আপনার আদার্স কোনো রিসোর্স হতে পারে। দেন একটা বাজেট এবং কস্ট, স্পেসিফিক একটা বাজেট এবং কস্ট একটা প্রজেক্টে থাকবে, এবং ট্যানজিবল সেট অফ ডেলিভারেবল বলতে এখানে আপনার বিশেষ করে আমরা যদি কনস্ট্রাকশনের কথা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমার একটা কনস্ট্রাকশন প্রজেক্টের কয়েকটা ডেলিভারেবল থাকে। যদি আপনি একটা ব্রিজ কনস্ট্রাকশনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার ডেলিভারেবল কি হতে পারে, সাবস্ট্রাকচার আপনার একটা ডেলিভারেবল হতে পারে, সুপার স্ট্রাকচার আপনার একটা ডেলিভারেবল হতে পারে, এবং যখন আপনি অপারেশন করবেন সেখানে যদি আদার্স কোনো রেল ট্র্যাক বা আদার কোনো কিছু থাকে, সেটা কিন্তু এক ধরনের ডেলিভারেবল হলো। আপনার মোটামুটি একটা স্পেসিফিক ট্যানজিবল ডেলিভারেবল গুলো এই প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে থাকতে হবে আর কি। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টের আসলে কেন একটা প্রজেক্টকে আমরা অনুমোদন দিয়ে থাকি, এবং একটা প্রজেক্টকে কেন আমরা রান করি আর কি। তার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে আপনার মার্কেট ডিমান্ড থাকতে হবে ওই প্রজেক্টের। কেমন, সেটা হচ্ছে যদি এটা কোনো অটোমোবাইল কোম্পানি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ধরেন টেসলা। টেসলা কি করছে, যে কার তো অনেক ধরনের আছে, তাহলে আমি কি করব, আমি এখানে ইলেকট্রিক একটা কার ডিমান্ড আছে, যে আপনার জানেন জানেন যে ফুয়েল রেট অনেকটা হচ্ছে আপস এন্ড ডাউন, এবং অনেক কিছু ডিপেন্ড করে আর কি। তো তারা তাদের এক বিজনেস স্ট্র্যাটেজিতে তারা নিয়ে আসলো যে তারা কি করবে, তারা ফুয়েল নির্ভর কার করবে না, তারা কি করবে, হাইড্রো কার করবে, যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলবে আর কি। ঠিক আছে। তো এটা একটা হচ্ছে আপনার মার্কেট ডিমান্ড ছিল অবশ্যই। এটার জন্য তারা একটা সার্ভে করছে, এবং সার্ভেতে দেখছে যে হ্যাঁ এটার একটা ডিমান্ড আছে, দেন তারা এই প্রজেক্টটা কিন্তু রান করছে। এরপরে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস নিড। স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস নিড বলতে আপনার যারা আহ, আপনার হচ্ছে বিজনেস করে, আপনি যদি কোনো গ্রুপ অফ কোম্পানিজ কথা চিন্তা করেন, তারা দেখবেন যে তারা এক ধরনের বিজনেস করে, বাট হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা ওই বিজনেস থেকে এখন অন্য ধরনের বিজনেসে চলে যাচ্ছে। তাহলে কি হবে, যে তাদের বিজনেস স্ট্র্যাটেজি, তারা এটা নিড এখন মনে করছে যে তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা অন্যদিকে। যেমন আপনি যদি মনে করেন বাংলাদেশে কিন্তু এলপিজিতে তেমন কোনো কোম্পানি ছিল না। এরপরে সামিট বলেন, কনফিডেন্স গ্রুপ বলেন, দেন আরো কিছু কোম্পানি, তারা কি করছে, তারা কিন্তু এই এলপিজি বিজনেসে ছিল না, তারা অন্য ধরনের বিজনেস করছিল। সাডেনলি তারা মনে করছে যে আসলে আমাদের এই এই সেক্টরে এখন বিজনেসটা রান করা উচিত। তারা ওই ধরনের বিজনেস গুলোতে বা ওই ধরনের প্রজেক্ট গুলো আহ, নেওয়া শুরু করলো আর কি। এরপরে এটা হতে পারে যে সোশ্যাল নিড, যেমন প্রাইভেট প্রাইভেট কোম্পানি যে বিল্ডিং করতেছে, এখানে যে আপনার ভিলাগুলো করছে, সেটা হচ্ছে প্রাইভেট নিড অ্যাকচুয়ালি। তো এই ধরনের প্রজেক্ট গুলো সোশ্যাল যে নিড তার উপরে ডিপেন্ড করে নেওয়া হয়ে থাকে। এনভায়রনমেন্টাল কনসিডারেশন
যেটা আপনার গভর্নমেন্ট অথরাইজ যে প্রজেক্টগুলো হয়ে থাকে সেইগুলো এনভায়রনমেন্টাল কনসিডারেশনের সাথে হয়ে থাকে, যেমন আপনার ব্রিজ হয়ে থাকে, দেন আপনার কোনো এমব্যাঙ্কমেন্ট হতে পারে। যেমন আমরা যেমন রিসেন্টলি বাংলাদেশে কি করছি, যে একটা ফ্লাডের আমরা এক্সপিরিয়েন্স করছি, তাই না? তো এই ফ্লাডের এক্সপিরিয়েন্স থেকে গভর্নমেন্ট এখন কি চিন্তা করতে পারে যে এইখানে আমরা এই এই ধরনের ফ্লাড কিভাবে আমরা রেজিস্ট করতে পারি, এবং এই কি ধরনের প্রজেক্ট এখানে রান করলে বাংলাদেশ ইন ফিউচারে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে না। তো এইটা কিন্তু আপনার এই এনভায়রনমেন্টাল কনসিডারেশন থেকে এই প্রজেক্টটা আসবে। কারো কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? হ্যালো, না, continue করতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা মাঝে মধ্যে কোশ্চেন করেন, রেসপন্স না করলে মানে কেন জানি মনে হচ্ছে যে সবাই মানে ঘুমাই গেছে, আমি একা কথা বলছি, এরকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কন্টিনিউ করেন আপনি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে কাস্টমার রিকোয়েস্ট থেকে আপনার কোনো প্রজেক্ট আসতে পারে, এরপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থেকে আপনার কোনো প্রজেক্ট আসতে পারে, এবং লিগ্যাল রিকোয়ারমেন্ট থেকেও প্রজেক্ট আসতে পারে। ওকে, এরপরে আমরা এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রজেক্ট চার্টার। হোয়াট ইজ প্রজেক্ট চার্টার? প্রজেক্ট চার্টার হচ্ছে আপনার একটা ওয়ান পেজ ডকুমেন্টেশন। এইখানে আপনি প্রজেক্টের মোটামুটি ইন এ নাটশেল একটা ইনফরমেশন পাবেন। সেটা কি? এটার যদি ডেফিনেশনটা আমরা দেখি, সেটা হচ্ছে যে আ প্রজেক্ট চার্টার ইজ দ্য ডকুমেন্ট দ্যাট ফর্মালি অথরাইজ দ্য প্রজেক্ট অফেন অফার অফেন আফটার দ্য ফিজিবিলিটি অর প্রজেক্ট অ্যাপ্রেজাল। তাহলে এই প্রজেক্ট চার্টারটা কখন করা হয়? এটা হচ্ছে একটা ফর্মাল অথরাইজ ডকুমেন্ট, যেটা প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি এবং প্রজেক্ট অ্যাপ্রেজালের পরেই এই ধরনের একটা প্রজেক্ট চার্টার করা হয়। তাহলে এই প্রজেক্ট চার্টারের মধ্যে কি থাকে? প্রজেক্ট চার্টারের মধ্যে প্রথমত থাকে যে কি ইনফরমেশন। কি ইনফরমেশন বলতে প্রজেক্ট নাম থাকবে, প্রিপেয়ার্ড বাই থাকবে, প্রজেক্ট ম্যানেজার কে, এবং কোন ডেটে আমরা এই প্রজেক্ট চার্টারটা আহ তৈরি করছি আর কি, এটা রিভিশন কত নাম্বার। এরপরে থাকছে বিজনেস অবজেক্টিভ। এই প্রজেক্টের জন্য আমার বিজনেস অবজেক্টিভ কি আসলে, যখন যদি এটা কোনো মেট্রো প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস অবজেক্টিভ কি হতে পারে, এবং এখান থেকে আপনি এই মেট্রো প্রজেক্টের আপনার ব্যয় কত, এবং এখান থেকে আপনার রেভিনিউ কেমন আসবে, এবং কত বছর পর থেকে আপনার রেভিনিউ আসা শুরু করবে, এই ধরনের ইনফরমেশন গুলো ছোট আকারে ডিসক্রাইব করা থাকবে। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন বলতে এখানে আপনি যে মেট্রোটা করবেন এটা কি আসলে সাবওয়ে হবে, নাকি এটা আপনার ওভারহেডের হবে, বা এই ধরনের কি কি ধরনের এখানে এই প্রোডাক্টটা কি কি ধরনের হতে যাচ্ছে, এবং কি ধরনের টেকনোলজি এখানে ইউজ হচ্ছে, সেই টাইপসের একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। এরপরে প্রজেক্ট ডেসক্রিপশন। এই প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে প্রজেক্ট অবজেক্টিভ থাকবে, প্রজেক্ট স্কোপ থাকবে। প্রজেক্ট স্কোপ বলতে আমি যেটা আলোচনা করছিলাম যে আপনার এটা যদি কোনো যে উদাহরণটা আমি বলছি যে মেট্রো প্রজেক্ট, মেট্রো প্রজেক্টের মধ্যে প্রজেক্ট স্কোপ বলতে আপনার বেশ কিছু জিনিস থাকে, যে এই স্কোপটা স্পেসিফিক করা, যে আমার এখানে এতটা স্টেশন থাকবে, এবং এই এতটা ডিপো থাকবে, এবং এত কিলোমিটারের এই মেট্রো রেল হবে এইখানে। এরপরে যেটা আছে যে ইনক্লুডস বলতে এই মেট্রো রেলের মধ্যে কোনো শপিং সেন্টার থাকবে কিনা, কোনো প্লেগ্রাউন্ড থাকবে কিনা, বা কোনো এক্সট্রা কোনো কিছু থাকবে কিনা, এইগুলো আপনার স্পেসিফিকলি মেনশন থাকবে আর কি এই প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে। এরপরে যে জিনিসটা প্রজেক্ট রিকোয়ারমেন্ট। প্রজেক্ট রিকোয়ারমেন্ট বলতে এই ধরনের এই প্রজেক্টটা আমার রান করতে গেলে আমার কি ধরনের রিকোয়ারমেন্ট, কি ধরনের আমার রিসোর্স প্রয়োজন, বা আমার ফরেন এক্সপার্টিস কি ধরনের প্রয়োজন, আমার কি ধরনের ফরেন টেকনোলজির প্রয়োজন, এটা আমার দেশে অ্যাভেলেবেল আছে কিনা, এই এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এই প্রজেক্ট চার্টারের মধ্যে। প্রজেক্ট কনস্ট্রেন্ট বলতে প্রজেক্টের কি ধরনের আপনার কনস্ট্রেন্ট আছে। কনস্ট্রেন্ট বলতে আমরা যদি এই আমাদের ঢাকা শহরের মেট্রোর যে উদাহরণটা আমি বারবার দিচ্ছি, সেটা হচ্ছে এটা যদি মেট্রো প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনার এখানে প্রচুর ইউটিলিটি কানেকশন আছে আমাদের ঢাকা শহরে। এখানে ওয়াসা আছে, ডিপিডিসি আছে, এখানে আদার্স আপনার গ্যাস পাইপলাইন আছে। সো এইগুলো হচ্ছে কিন্তু কনস্ট্রেইন, এবং ট্রাফিক হতে পারে একটা কনস্ট্রেইন, যে আপনার প্রজেক্টকে কি করবে, আপনার প্রজেক্টকে কিন্তু ব্যাহত করবে, নানান ভাবে ব্যাহত করবে। তো এই জিনিসগুলো আপনার আগে থেকে মাথায় রাখতে হবে। এবং এরপর প্রজেক্ট মাইলস্টোন।
প্রজেক্ট মাইলস্টোন বলতে প্রজেক্টটার আমার ফিনিশ স্টার্ট মাইলস্টোন থাকবে, যে প্রজেক্টটা কবে স্টার্ট হচ্ছে, প্রজেক্ট ফিনিশ মাইলস্টোন থাকবে, এবং এছাড়াও আরো কিছু প্রজেক্ট, যেমন আপনার স্টেশন বিল্ডিং কবে শেষ হচ্ছে, এরপরে আপনার মেইন যে আপনার রেল ট্র্যাক এটা কবে শেষ হচ্ছে। তো এইভাবে আপনার 4-5টা মাইলস্টোন মোটা দাগে এখানে উল্লেখ করে দিতে হবে যে এই ডেটে আমি আমার প্রজেক্টটা শেষ করতে যাচ্ছি। প্রজেক্ট অ্যাজাম্পশন বলতে এখানে আমার যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে যে রিস্ক অ্যানালাইসিস করতে হয়, যে আমার এই প্রজেক্টটা করতে গেলে আসলে কি ধরনের আমরা রিস্কের সম্মুখীন হতে পারি। সেটা এনভায়রনমেন্টাল হতে পারে, যেমন আপনার ঢাকা শহরে আর্থকোয়েকের একটা সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রিকশন আপনার থাকতে হবে, এই এই ধরনের রিস্ক অ্যানালাইসিস রিপোর্টের ছোট্ট আকারে এই প্রজেক্ট চার্টারের মধ্যে আপনার উল্লেখ করতে হবে। এবং ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বলতে আপনাকে কনসিডারেশন করতে হবে যে আমার এই প্রজেক্টটাকে সাকসেস করতে গেলে আমার কি কি ফ্যাক্টর গুলোকে মাথায় নিতে হবে আর কি। তো এই জিনিসগুলো আপনার এই প্রজেক্ট চার্টারে উল্লেখ করতে হবে। এরপরে স্কেজুল অফ সাপোর্টিং ডকুমেন্টস এর জি যে, মামুন ভাই, হ্যাঁ সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ শিওর। আপনার প্রজেক্টের যে আপনার রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা বললেন, সেটা কি হচ্ছে আপনার প্রজেক্টের পরে আসবে, না সেটা হচ্ছে আমাদের যখন ডিজাইন করা হবে বা না হচ্ছে যে না, যখন এখানে আমরা একটা হ্যাঁ প্ল্যান এখানে করতেছি, দেখেন প্রি প্ল্যান করতেছি তখন আসবে? ডেফিনেটলি এই এই জিনিসটা আসবে ফিজিবিলিটি স্টাডি থেকে। এই সংজ্ঞাটা যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে সেখান থেকে কিছু বলছে আফটার দ্য ফিজিবিলিটি ওর প্রজেক্ট অ্যাপ্রেজাল। যখনই আপনার প্রজেক্টটা কি কি করছেন, আপনি ফিজিবিলিটি স্টাডি করে ফেলছেন, তখনই কিন্তু আপনার ওই ফিজিবিলিটি স্টাডিজ এর মধ্যেই আপনার রিস্কের কিছু ফ্যাক্টর থাকবে, এবং রিস্ক অ্যানালাইসিস ডেফিনেটলি সেইখানে থাকবে, এবং ওইখানে একটা রিস্ক অ্যানালাইসিস এর রিপোর্ট থাকবে আর কি, যদিও এত ব্রিফলি সেটা নাও হতে পারে আর কি ওই স্টেজে। হ্যাঁ, এটাকে পরবর্তীতে আরো অ্যানালাইসিস করে এবং আরো ডিটেলস রিপোর্ট করা হয় আর কি। এবং রিস্ক অ্যানালাইসিস নাওএডেজ কিন্তু এটা খুবই ক্রুশিয়াল একটা এবং প্রফেশন হতে যাচ্ছে, যে আপনার প্রজেক্টে কিভাবে আরো ডিউরেশনটা শর্ট করা যায়, এবং প্রজেক্টের যে রিস্ক গুলো আছে এইগুলো আমরা কিভাবে আগে থেকে ফাইন্ড আউট করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব নেক্সট স্লাইড গুলোতে। এরপরে স্কোপ স্টেটমেন্ট অ্যাপ্রুভাল। এখন স্টেটমেন্ট আমরা এই প্রজেক্ট চার্টারের মধ্যে কি করব, প্রজেক্টের স্কোপকে স্পেসিফিক করে ফেলবো, এবং এই স্কোপটাকে তখন কি করে ফেলতে হবে, লক করে ফেলতে হবে। লক না করলে কি হবে, আপনি 6 মাস পরে যে আপনার প্রজেক্টের আরেকজন স্টেক হোল্ডার সে বলবে যে এই প্রজেক্টের সাথে আপনি এটা অ্যাড করেন ওইটা অ্যাড করেন, তখন কি হবে, এই প্রজেক্টের যে বাজেট ছিল, যে কোয়ালিটি ছিল, এইগুলো কিন্তু হ্যাম্পার হবে, এটা আপনি ফুলফিল করতে পারবেন না। এই জন্য এই প্রজেক্ট স্টেটমেন্ট অ্যাপ্রুভালের মধ্যেই আপনি সিগনেচার থাকবে প্রজেক্ট ওনারের, এবং এই প্রজেক্টের সাথে যারা রিলেটেড সবার, এবং প্রজেক্টের স্কোপটাকে তখন কি করা হয়ে যাচ্ছে, লক করা হচ্ছে, এবং ওই গোলটাকে সামনে নিয়েই পরবর্তীতে প্রজেক্ট রান করা হবে আর কি। ওকে, এই প্রজেক্ট চার্টার সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে আর? ওকে, টিপিক্যাল এলিমেন্ট অফ স্কোপ স্টেটমেন্ট। তাহলে আমরা প্রজেক্ট চার্টারের মধ্যে কি পাচ্ছি, যে 1 পেজ বা 2 পেজের মধ্যে প্রজেক্টের একটা ডিটেলস ধারণা পাচ্ছি, ডিটেলস একটা ব্রিফলি ধারণা পাচ্ছি। এখন প্রজেক্ট স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই প্রজেক্ট স্টেটমেন্টের মধ্যে আপনার ডিটেলস সবকিছু থাকবে, সেটা প্রজেক্ট পারপাস এবং প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা থাকবে। হাই লেভেল রিকোয়ারমেন্ট, যেটা আমি বলছিলাম যে হাই লেভেল রিকোয়ারমেন্ট বলতে কি, আপনার এখানে ফরেন এক্সপার্টিস কেমন লাগবে, আপনার দেশীয় যে টেকনোলজি আছে সেটা ইউজ করবেন নাকি ফরেন টেকনোলজি ইউজ করবেন। তো এই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। হাই লেভেল প্রজেক্ট ডেসক্রিপশন, বাউন্ডারিজ এবং কি ডেলিভারেবল, যেটা প্রজেক্ট চার্টার্ডের মধ্যে আপনার সংক্ষিপ্ত থাকবে। এই প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মধ্যে এগুলো কিন্তু আরো ডিটেলস আলোচনা করা থাকবে, এবং এখানে স্পেসিফিক করা থাকবে সবকিছু। এবং ওভারঅল প্রজেক্ট রিস্ক, এই যে যেটা আলোচনা করছিলাম, যে ওভারঅল প্রজেক্ট রিস্ক এইখানে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মধ্যে ডিটেলস থাকবে, যেটা চার্টারের হয়তো অল্প জাস্ট আপনার কি পয়েন্ট গুলো উল্লেখ করা থাকবে। এরপরে হচ্ছে সামারি মাইলস্টোন স্কেডিউল, একটা মাইলস্টোন স্কেডিউল থাকবে, যেটা আমি আপনাদের P6 এ দেখাবো, যে একটা প্রথমেই প্রিমিয়ারা P6 এর প্রথমেই একটা জেনারেল পার্ট থাকে, এবং সেখানে শুধুমাত্র কি মাইলস্টোনের একটা পার্ট থাকে, যেখানে শুধু মাইলস্টোন গুলো উল্লেখ করা থাকবে আর কি। এরপরে ফাইন্যান্সিয়াল রিসোর্স, প্রি অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল রিসোর্স বলতে আপনার যেটা, যে আপনি প্রজেক্ট শুরু করে দিয়ে দেওয়ার পরে
আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স করতে গেলে হবে না, আপনার ফাইন্যান্সিয়াল যে বিষয়টা বাজেটটা আপনার আগে থেকেই প্রি অ্যাপ্রুভড হতে হবে আর কি। এখানে আর কোনো ধরনের আপনি প্রজেক্ট রান করার পরে আর কোনো ধরনের কাটছাট বা অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আহ, আহ, এখানে এটা করতে গেলে প্রজেক্টের আপনার কোয়ালিটি এবং টাইম এবং কস্ট হ্যাম্পার্ড হবে আর কি। এরপর কি স্টেক হোল্ডার লিস্ট, কি স্টেক হোল্ডার সম্পর্কে আমরা পরবর্তী স্লাইড গুলোতে আলোচনা করব। স্টেক হোল্ডার সম্পর্কে সেপারেট একটা স্লাইড আছে। প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট, প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টের মধ্যে যেটা বলছিলাম যে আপনার প্রজেক্টের স্কোপকে লক করে ফেলতে হবে এবং এটা সাইন থাকবে এবং এটা ফর্মালি ইয়ে থাকবে যে এই ধরনের প্রজেক্ট আমরা ডেলিভার করতে যাচ্ছি আর কি। প্রজেক্ট এক্সিট ক্রাইটেরিয়া বলতে প্রজেক্ট আপনি হ্যান্ড ওভার করবেন, হ্যান্ড ওভার কাকে করবেন, এখানে কি অপারেশন কোনো টিম থাকবে, এটার অপারেটর কে থাকবে, এবং এই প্রজেক্ট আপনি হ্যান্ড ওভারটা কিভাবে স্মুথলি হবে সেটারও কিন্তু আপনার এই প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মধ্যে ইন ডিটেলসে থাকতে হবে আর কি। এরপরে অ্যাসাইন প্রজেক্ট ম্যানেজার, ডেফিনেটলি আপনি প্রজেক্ট করতে যাচ্ছেন, ওই প্রজেক্টের ম্যানেজার কি হবে, তার রেসপন্সিবিলিটি কি হবে এবং তার অথরিটি লেভেলটা কতটুকু হবে, তার আহ, কি কি করার ক্ষমতা থাকবে এবং কি কি করার ক্ষমতা থাকবে না। ক্ষমতা বলতে আমি এখানে বলছি যে তার কোন কোন বিষয়ে ডিসিশন নেওয়ার নিতে পারবে এবং কোন কোন বিষয়ে সে ডিসিশন নিতে পারবে না, এই জিনিসগুলো স্পেসিফিক থাকতে হবে, তা না হলে প্রজেক্ট ম্যানেজার তার প্রজেক্টকে সঠিকভাবে রান করতে পারবে না। সে তাকে জানতে হবে যে আমি আসলে আমার কোন কোন বিষয়গুলো সলভ করতে পারি এবং আমার মতো করে আমি ডিসিশন নিতে পারি। ওকে, দেন নেম অথরিটি স্পন্সর অ্যান্ড আদার পার্সোনাল অথরাইজিং দ্য প্রজেক্ট চার্টার, যেটা বলছিলাম যে প্রজেক্ট চার্টারে আপনার এই যে প্রজেক্ট নেম এবং স্পন্সরকে এই যে ডিটেলস যেগুলো থাকবে এইগুলো কিন্তু আপনার প্রজেক্ট স্টেটমেন্টের মধ্যে ডিটেলসে থাকবে আর কি। ওকে, এরপরে যেটা হচ্ছে যে প্রজেক্ট পোর্টফোলিও। আমরা প্রজেক্ট শুনছি কিন্তু প্রজেক্ট পোর্টফোলিও কি কখনো শুনছি, প্রোগ্রাম কি কখনো শুনছি? কেউ কি শুনছেন এই ধরনের শব্দ যে পোর্টফোলিও, প্রোগ্রাম? কেউ কি বলতে পারবেন? হ্যালো, জি ফরাদ রোল ভাই শুনতে পাচ্ছি। ফরাদ, আমাকে একটু রেসপন্স করতে হবে, তা না হলে কিন্তু এটা মানে একতরফা হয়ে যাচ্ছে, মানে আমি বলে যাচ্ছে আপনারা মনে হচ্ছে যে ঘুমায় আছেন, এরকম একটা ইন্টারেক্টিভ সেশন হওয়া উচিত আর কি। আচ্ছা, পোর্টফোলিও, কি কেউ মানে এর আগে শুনেছেন, বা প্রোগ্রাম এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের ওয়ার্ড কি শুনছেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড? আহ আমার এটা সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, যদি আচ্ছা, একটু বিস্তারিত বলেন ওকে, বুঝতে পারবো। ওকে, আমরা চার্ট এটা আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রজেক্ট, মামুন ভাই হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি অনেকক্ষণ হলো কথা বলছিলাম কিন্তু কেন জানি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে বলেন, আচ্ছা এখন শুনতে পাচ্ছি লাস্ট আমরা। থেকে বলি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, পোর্টফোলিও। হ্যাঁ, হ্যাঁ, হুম, পোর্টফোলিও এটা আমি যতটুকু অল্প ইয়ে বুঝি যে একটা পোর্টফোলিও মানে একটা বড় একটা মানে কোম্পানি যদি চিন্তা করি আচ্ছা, তাহলে পোর্টফোলিও, হ্যাঁ ওকে। পোর্টফোলিও বলতে হচ্ছে আমি আপনাদের ডেসক্রাইব করি, পোর্টফোলিও হচ্ছে কালেকশন অফ প্রজেক্ট, প্রোগ্রাম এবং কালেকশন অফ হ্যাঁ। ইয়াস, এবং হচ্ছে সাবসিডিয়ারি আপনার পোর্টফোলিও থাকতে পারে। তাহলে আপনার ইন এ নাটশেল, মোটা দাগে বলতে গেলে পোর্টফোলিও হচ্ছে যার আন্ডারে আপনার একটা কিছু প্রোগ্রাম থাকতে পারে অথবা সাবসিডিয়ারি পোর্টফোলিও থাকতে পারে আর কি। আপনি যদি এই চার্টটা দেখেন, এই চার্টের মধ্যে কিন্তু অর্গানাইজেশন স্ট্র্যাটেজির পরেই হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও কি করে আপনার, যদি একটা এক্সাম্পল দিই তাহলে এটা ক্লিয়ার হবে যে আপনার ধরেন বাংলাদেশ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করতে যাবে আর কি। তো বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো যে আমরা এরকম 20টা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করব। এইটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও যে আপনার 20টা পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে। সেটা হতে পারে এইচএফও পাওয়ার প্ল্যান্ট বা অন্য কোনো পাওয়ার প্ল্যান্ট। এখন এই 20টা পাওয়ার প্ল্যান্টকে তারা কি করবে যে আপনার চিটাগংয়ে আমার 5টা পাওয়ার প্ল্যান্ট হবে, ঢাকাতে 10টা হবে এবং উত্তরবঙ্গে আর 5টা হবে আর কি। এইগুলোকে আপনার 3টা প্রোগ্রামে, প্রোগ্রাম এ, প্রোগ্রাম বি এবং প্রোগ্রাম সি, এইভাবে আহ ইয়ে করে দিল আর কি, ডিফারেন্সিয়েট করলো। এর এই প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোর আন্ডারে যে আপনার 5টা বা 10টা প্রোগ্রাম কোন জেলায় হচ্ছে, ওই জেলার স্পেসিফিক, ধরেন আপনার ঠাকুরগাঁয়ের একটা
এইচএফও পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 120 মেগাওয়াট। এইটা হচ্ছে একটা প্রজেক্ট, বোঝা গেল? তাহলে একটা প্রোগ্রামের আন্ডারে বেশ কিছু প্রজেক্ট থাকে এবং একটা পোর্টফোলিওর আন্ডারে বেশ কিছু প্রোগ্রাম থাকে। আবার একটা পোর্টফোলিও আন্ডারে একটা সাবসিডিয়ারি পোর্টফোলিও থাকতে পারে। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বিষয়টা আর কি। ক্লিয়ার। তাহলে আমরা আমরা একটা মেট্রো রেলে আপনার কিন্তু একটা মেট্রো রেলকে আমরা জি সহজে মামুন বলে ভাই, ফেলি যে সরি হ্যাঁ। ফর দ্যাট। হুম হুম না, আমি এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার না। একটা ব্যাপার হচ্ছে যে আপনার আমার ফিউচার প্ল্যান আছে যে আমি আমার মানে 10টা প্ল্যান করব। তো 10টা প্ল্যান করব, এটার জন্য আমি আপনার যেই প্রোগ্রামটা বানাচ্ছি, মানে এটার যেই প্ল্যানটা, এটাকে কি আমরা পোর্টফোলিও বলতেছি এমন কিছু? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে গেলে একটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা আলোচনা করছি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তখন আপনি আস্ক করেন আর কি। হুম, ওকে। ওকে, তো এটা মামুন ভাই, হচ্ছে আমি প্রোগ্রাম। আগের আগের একটা স্লাইডে একটা মানে কিছু জানতে চাচ্ছিলাম, মানে হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ চার্টারের সাথে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, এটা শিওর। হচ্ছে আমরা অনেক সময়, না অনেক সময় না, সবগুলো প্রজেক্টে দেখা যায় যে একটা মানে বিল বোর্ড থাকে, মানে সাইনবোর্ডের মতো, যে প্রজেক্ট ইনফরমেশন। হুম 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 তো এখানে প্রজেক্ট চার্টারে দেখলাম আপনি অনেকগুলো ইনফরমেশন দিচ্ছেন, যেগুলো অনেক সময় হয় কি আমরা প্রজেক্টের যে সাইনবোর্ড থাকে সেখানে আমরা পেয়ে যাই। তো এই প্রজেক্ট চার্টার আর ওই বিল বোর্ড আসলে ওটার আসলে আলাদা কোনো নাম থাকে কিনা, আর এই দুইটার আসলে বেসিক পার্থক্যটা কি? আর প্রজেক্ট চার্টারটা কি শুধুমাত্র প্ল্যানিং ডিভিশনের মধ্যে ইনক্লুড থাকছে, নাকি আহ পুরা প্রজেক্টের সাথে আচ্ছা, হ্যাঁ ইনক্লুড বুঝতে থাকছে? পেরেছি। না, প্রজেক্ট চার্টারটা হচ্ছে ওইরকম কোনো কিছু না। প্রজেক্ট চার্টারটার যদি আপনি ডেফিনেশন দেখেন, সেটা হচ্ছে যে প্রজেক্ট চার্টার ইজ আ ডকুমেন্ট দ্যাট ফর্মালি অথরাইজ। হ্যাঁ, এই প্রজেক্ট চার্টার কিন্তু আপনার মানে যে কেউ পাবে না আর কি। এখানে এই প্রজেক্ট চার্টারটা একটা অথরাইজ ডকুমেন্ট, এটা এবং এটা ভ্যালুয়েবল ডকুমেন্ট, যেইটা বেজ হচ্ছে আপনার ফিজিবিলিটি স্টাডির পরে বা প্রজেক্ট আপনার অ্যাপ্রেজাল হওয়ার পরেই এই প্রজেক্ট চার্টারটা করা হয়। ঠিক আছে? এই প্রজেক্ট চার্টারটা কাদের দেওয়া হয়? এই প্রজেক্ট চার্টারটা দেওয়া হয় হচ্ছে আপনার স্টেক হোল্ডারদের, এই প্রজেক্টের সাথে যারাই রিলেটেড। রিলেটেড বলতে এখানে আপনার কনসালটেন্ট থাকবে, এখানে সাব কন্ট্রাক্টর থাকবে, এখানে ওনার থাকবে, এখানে কোনো গভর্নিং বডি থাকতে পারে, এখানে স্থানীয় প্রশাসন থাকতে পারে। তাদেরকে দেওয়া হয় কি, আপনার একটা আহ, ধারণা দেওয়ার জন্য যে এইখানে একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এই প্রজেক্ট চার্টারের মধ্যে মূলত এই ইনফরমেশন গুলো, যে নোট পয়েন্ট গুলো দেওয়া আছে, এইগুলো জানলে আপনি প্রজেক্ট সম্পর্কে একটা ধারণা পাবেন আর কি। আমার মনে হয় এখন ক্লিয়ার আপনি, হ্যাঁ? মামুন ভাই, মানে এই প্রজেক্ট চার্টার আসলে স্টেক হোল্ডারকে সেটা এখন ক্লিয়ার হইলাম, প্লাস বেসিকটা যে ডিফারেন্স সেটা আমি মানে ওইটাকে কি বলছে, এই যে সাইনবোর্ড বলবো না বিল বোর্ড বলবো, এটাকে কি বলবো? না, ওইটা ওইটা হচ্ছে আপনার প্রজেক্ট চার্টার না। ওইটা তো আপনার আহ, মানে আপনার ফর্মালি অথরাইজ কোনো কিছু না। আপনি জাস্ট আপনার প্রজেক্টের যে কেউ যেন ওই ইনফরমেশন গুলো পায় লিস্ট। ওখানে সব ইনফরমেশন গুলো থাকে না ওইখানে। কি আপনার প্রজেক্টের স্কোপ কি ডেফিনেশন থাকে? না না না, ওখানে কি ওইগুলো থাকে প্রজেক্টের না, না না, ওইগুলো রিস্ক থাকে কোনো কিছু থাকে? ওখানে প্রজেক্টের মাইলস্টোন থাকে? থাকে না। ওই ওইগুলো থাকে না হ্যাঁ, এটা কিন্তু একটা ফর্মাল, ওইটা কিন্তু ফর্মাল কোনো ডকুমেন্ট না। আমি যেটা প্রজেক্ট চার্টার যেটা, সেটা হচ্ছে যে আপনার ফর্মাল একটা ডকুমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, মানে আচ্ছা, আসলে ওই এরপরে ওই যদি সব। হ্যাঁ, এরপরে যদি ইয়ে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আবার নতুন করে জয়েন করবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, জয়েন করবো মামুন ভাই, কিন্তু রিকোয়েস্ট থাকবে যে আপনি মানে পেইড ভার্সনের ইয়েটা করেন, মানে চেষ্টা করেন যাতে আচ্ছা, শিওর। বিনা ইন্টারাপশনে ওকে ক্লাস আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, শিওর। ওকে। ওকে, আচ্ছা, আমরা এখন এখানে এই স্লাইডে দেখেন যে প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও, এটা ডিফারেন্সটা আপনি এখন দেখতে পারবেন। প্রজেক্ট কি? ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দ্যাট ক্যান বি ডিপেন্ডেন্ট অন পার্ট অফ দ্য প্রোগ্রাম। তাহলে প্রজেক্ট কি? একটা প্রজেক্ট হচ্ছে একটা প্রোগ্রামের পার্ট। এই এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট এ থাকতে পারে, প্রজেক্ট বি থাকতে পারে, প্রজেক্ট সি থাকতে পারে। এই প্রজেক্টগুলো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। ঠিক আছে? এই প্রজেক্টটা ঠাকুরগাঁও হতে পারে, এই প্রজেক্টটা রংপুরে হতে পারে, এই প্রজেক্টটা ঢাকাতে হতে পারে, এটা চিটাগাংয়ে হতে পারে। এইটা হচ্ছে আপনার প্রজেক্ট
এবং এই প্রজেক্ট গুলো কি থাকে, একটা প্রোগ্রামের আন্ডারে থাকে। আচ্ছা, এরপরে কি একটা প্রোগ্রাম পোর্টফোলিও, কি পোর্টফোলিওর আন্ডারে থাকে কি কয়গুলো আহ, কতগুলো প্রোগ্রাম। সেক্ষেত্রে আপনার এই প্রোগ্রাম পোর্টফোলিওর আন্ডারে একটা সাবসিডিয়ারি পোর্টফোলিও থাকতে পারে। তাহলে আমরা যে কোনো প্রজেক্টকেই সরাসরি প্রজেক্ট বলতে পারি না। একটা মেট্রো প্রজেক্টকে আমরা ওইভাবে প্রজেক্ট বলতে পারি না। একটা মেট্রো প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে এবং ওই প্রোগ্রামের আন্ডারে বেশ কিছু প্রজেক্ট থাকে আর কি। আমার মনে হয় যে প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও এখানে ক্লিয়ার হয়ে গেছেন আপনারা এই স্লাইডে, রাইট? জি 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 ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইটা দেখেন, এইটা হচ্ছে যে একটা মেট্রো রেলের কি ধরনের আপনার প্রোগ্রাম থাকে। একটা মেট্রো রেলের একটা প্রোগ্রামের মধ্যে থাকে কি একটা মেট্রো স্টেশন বিল্ডিং, সেইখানে আপনার ট্র্যাক লাইন থাকতে পারে। এরপরে মেনটেনেন্স যে ফ্যাসিলিটি থাকবে সেই ডিপার্টমেন্ট, এটা একটা প্রোগ্রাম হতে পারে। এলিভেটেড রুট কনস্ট্রাকশন, সেটা একটা প্রোগ্রাম হতে পারে। এরপরে আপনার যে সফটওয়্যার দিয়ে আপনার টিকিট পারচেজ হবে, সেইটা একটা প্রোগ্রাম এবং তার আন্ডারে বেশ কিছু প্রজেক্ট থাকতে পারে। এবং আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন বা অর্গানাইজেশন সেট আপ বা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, সেটা কিন্তু আলাদা একটা প্রোগ্রাম হতে পারে এবং ওই প্রোগ্রামের সাথে বেশ কিছু প্রজেক্ট থাকতে পারে ওই প্রোগ্রামের আন্ডারে। ওকে, তো আপনার একটা প্রোগ্রাম মেট্রোর যদি প্রোগ্রাম দেখেন, এটার আপনার ফ্লো চার্টটা এইরকম একটা ফ্লো চার্ট হতে পারে যে মেট্রো প্রোগ্রাম, মেট্রো স্টেশন, এরপরে আপনার অ্যাকুইজিশন অফ মেট্রো, মেনটেনেন্স ফ্যাসিলিটিস, হ্যাঁ, এলিভেটেড বা আপনার সাবওয়ে যদি থাকে, মেট্রো ট্র্যাক, হ্যাঁ, রিজার্ভেশন সফটওয়্যার, অর্গানাইজেশন সেট আপ, এখানে কোনো ব্রিজ থাকবে কিনা, সেটা আলাদা একটা প্রজেক্ট বা একটা প্রোগ্রাম হতে পারে। তো এইটা যদি দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনার প্রোগ্রামের, একটা মেট্রোর যে প্রোগ্রাম হয় সেইটা একটা ধারণা পাবেন আর কি। আচ্ছা, পোর্টফোলিও কি? পোর্টফোলিও এইখানে দেখেন, পোর্টফোলিও হচ্ছে লাক্সারি হাউজিং। এখন আপনার ইউএই গভর্নমেন্ট একটা 500 ভিলা একটা প্ল্যান করছে, সেই প্ল্যানটা হচ্ছে পোর্টফোলিও। এই 500 ভিলাসের মধ্যে আরো আপনার বেশ কিছু প্রোগ্রাম থাকতে পারে এবং এই প্রোগ্রামের আন্ডারে কি থাকতে পারে, আপনার ছোট ছোট প্রজেক্ট থাকতে পারে। তো এইভাবে আপনার প্রজেক্ট পোর্টফোলিও এবং প্রজেক্টকে আমরা প্রজেক্ট পোর্টফোলিও এবং প্রোগ্রামকে ডিফারেন্সিয়েট করতে পারি। এই স্লাইডেও আপনি দেখতে পারেন। সরি, একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আসলে একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো পর্যায় থাকতে পারে। হুম 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 তো প্রত্যেকটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কি একটা চার্টার লাগবে, নাকি একটা চার্টার দিয়ে আমরা একটা প্রোগ্রাম ক্লিয়ার না হয়ে যাবে? মানে না না, একটা প্রজেক্ট, প্রোগ্রামের আন্ডারে তো অনেকগুলো চার্টার থাকতে পারে। না না, প্রোগ্রামে কোনো চার্টার থাকবে না, স্পেসিফিক প্রজেক্টে চার্টার থাকবে আর কি। ঠিক আছে, একটা প্রোগ্রামের আন্ডারে যদি 4টা প্রজেক্ট থাকে, প্রত্যেকটা চারটা প্রজেক্টের চার্টার জন্য থাকবে। আলাদা আলাদা চার্টার থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে প্রজেক্ট চার্টার থাকবে। এই জন্য এটাকে কিন্তু প্রজেক্ট চার্টার বলছে, এটা কিন্তু প্রোগ্রাম চার্টার বলছে না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এই স্লাইডে আমরা দেখব যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি। আপনারা জানেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, বেশ কিছু পপুলার মেথোডোলজি আছে। এটার মধ্যে হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি। ওয়াটারফল মেথোডোলজিটা হচ্ছে একটা ট্রেডিশনাল মেথোডোলজি। এটা যদি ডেফিনেশনটা দেখেন, দ্য ওয়াটারফল মেথোডোলজি ফার্স্ট ডিজাইন বাই উইলসন রয়েলস ইন 1970 ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, is a traditional approach to project management, predictable project where we have to clear vision of the finished product. এখন এই ওয়াটারফল মেথোডোলজিটা আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে খুবই পপুলার। কারণ কি, এইখানে ওয়াটারফল মেথোডোলজিটা কিভাবে হয় যে আপনার স্টেপ বাই স্টেপ আপনার কাজ হয়। এই জন্য দেখেন আপনার ওয়াটারফল বলতেছে আর কি। হ্যাঁ, এটা ওয়াটারফল নাম দেওয়ার কারণটা হচ্ছে যে এটা একটা স্টেপ ফলো করে। যেমন আপনি যদি কনস্ট্রাকশন চিন্তা করেন, একটা ব্রিজ কনস্ট্রাকশন, আপনি পাইলিং না করে কিন্তু পাইল ক্যাপ করতে পারছেন না, পাইল ক্যাপ না করে আপনি পেয়ার পেয়ার কলাম করতে পারবেন না, এবং পেয়ার কলাম না করে কিন্তু পেয়ার হেড করতে পারবেন না, এবং এরপরে সুপার স্ট্রাকচার করতে পারছেন না। তাহলে কি হলো, আপনি কি করছেন, একটা স্টেপ ফলো করছেন, তাই কি না? এইটা হচ্ছে
একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ প্রজেক্ট মেথোডোলজি, এবং এটা খুবই পুরনো একটা মেথোডোলজি, এবং এখন পর্যন্ত কনস্ট্রাকশনে আমরা এটা ফলো করি। বাট নাওএডেজ এটার সাথে আপনার অ্যাজাইলটা আমরা এখন আলোচনা করবো, অ্যাজাইলটা ইন্ট্রোডিউস হচ্ছে আর কি। সেটা কি অ্যাজাইল মেথোডোলজিটা? কি অ্যাজাইল মেথোডোলজি, অ্যাজাইল অ্যাপ্রোচ আর ইন্টারেক্টিভ, মিনিং দেয়ার ওয়ার্ক continuously improve a product by returning and repeating as many steps as necessary। যেটা বলছিলাম যে এইখানে কিন্তু আপনি কি করছেন, রিপিটেডলি অ্যাট এ টাইম অনেকগুলো স্টেপ কাজ করতে পারছেন, যেটাই আপনার প্রয়োজন। এই অ্যাজাইল মেথোডোলজিটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে করা হয়। কিভাবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে করা হয়? যেমন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, সফটওয়্যারটা ডেভেলপ করে আপনি রান করে দিয়েছেন, রান করে দেওয়ার পরে কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশনে বেশ কিছু ফিচার অ্যাড করতে পারেন। আপনারা কি এটা নোটিস করছেন? ধরেন আপনি যখন বিকাশ চালু করছে বা নগদ অ্যাপস চালু করছে, এরা কিন্তু বাজারে প্রোডাক্টটা লঞ্চ করার পরে বেশ কিছু ফিচার অ্যাড করছে। তার মানে কি, ওরা কিন্তু যখন যেটা প্রয়োজন সেই স্টেপগুলো করতে পারছে। বাট আপনি যদি ওয়াটারফলের কথা চিন্তা করেন, আপনি একটা ব্রিজ কনস্ট্রাকশন করবেন, আপনি কিন্তু যখন যেটা সেটা করতে পারবেন না। এই জন্য ওয়াটারফলের ডেফিনেশনের মধ্যে কি বলছে যে আপনার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি যদি যমুনা এক্সিস্টিং ব্রিজের কথা চিন্তা করেন, আমাদের যমুনা ব্রিজের এক্সিস্টিং যে ব্রিজ ছিল সেটাতে কিন্তু রেল প্রজেক্ট ছিল না, এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে আর কি। তো এই প্রজেক্টটা কিন্তু বেশি দিন রান করে নাই। তো আপনি যদি কোনোভাবে স্কোপটা ক্লিয়ার না করেন, সেক্ষেত্রে ওয়াটারফল মেথোডোলজি আপনার কাজ করবে না, আপনার ওইখানে কোনো না কোনো ধরনের প্রবলেম দেখা দিবে আর কি, যেটা অ্যাজাইলে করা সম্ভব। এবং এই অ্যাজাইল মেথোডোলজিটা নাওএডেজ কনস্ট্রাকশনে কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, আপনি এখন চিন্তা করেন, এখন আমাদের কনস্ট্রাকশনে কিন্তু প্রিকাস্ট চলে আসছে। আমি ফিটিং কনস্ট্রাকশন করছি, ওইদিকে আমার ফ্যাক্টরিতে কিন্তু আপনার কলামের যে কলামগুলো আছে ওইগুলো প্রিকাস্ট ফ্যাক্টরিতে ওইখানে তৈরি করা হচ্ছে। ওইটাকে নিয়ে এসে আমার ফুটিং হয়ে যাচ্ছে, আমি ওটাকে অ্যাঙ্করিং করে নাট বোল্ট দিয়ে আমি কলাম দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু এখন আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কি করছে, অ্যাজাইল মেথোডোলজি এবং ওয়াটারফল মেথোডোলজি এটাকে মার্জ করে যতটুকু অ্যাজাইল অ্যাপ্রোচকে অ্যাডপ্ট করা যায় অতটুকু নিয়ে বাকিটা ওয়াটারফলে আমরা কাজ করি আর কি। স্ক্যাম মেথোডোলজি, স্ক্যামটাও হচ্ছে আপনার সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এবং এটা এটা অ্যাজাইল ফ্রেমেরই লাইট ভার্সন বলা যায়। কানবান কি নাম শুনছেন? কানবান মেথোডোলজি আপনারা হয়তো শুনে থাকবেন যে যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টে কানবান অনেক একটা পুরনো মেথোডোলজি। আপনার এটা একটা জাপানিজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জাপানিজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এটা ব্যাপকভাবে ইউজ করা হয়েছে একটা সময়। যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড আপনি যদি কোনো কিছু জানতে চান, তাহলে কানবানের কিছু রেফারেন্স আপনি আহ, ইয়ে পাবেন আর কি, মেথোডোলজি বা যে কোনো কিছু স্ট্যান্ডার্ড বা আপনার কোয়ালিটি রিলেটেড কোনো কিছু যদি আপনি জানতে চান, কানবানের কিছু চলে আসবে আর কি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, কারণ এটা অনেক পুরনো একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এরপরে লিন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি, যেটা টয়োটা টয়োটার নাম শুনছেন আপনারা, টয়োটার সাথে সবাই পরিচিত। টয়োটা তাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য এই লিন মেথোডোলজিটা ইউজ করে থাকে আর কি। ঠিক আছে, এটা খুবই পপুলার একটা মেথোডোলজি। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ মেথড। যেই ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করে আমরা প্রিমাভারা P6 এ অথবা MS প্রজেক্টে যে আমাদের প্ল্যানিং করে থাকি, এটা কিন্তু ক্রিটিক্যাল পাথ মেথডে করা হয়ে থাকে। এই ক্রিটিক্যাল পাথ মেথড যেটা আপনার লংগেস্ট পাথকে ক্যালকুলেশন করে আপনার